কয়েকজন মিলে নীরবকে ঘিরে রেখেছে। নীরব চারপাশে খেয়াল করে দেখলো প্রায় ৮-৯ জন ছেলে হবে। সবাই আকাশকে ঘিরে দাঁড়িয়ে আছে। নীরব ওদেরকে দেখে হাসতে শুরু করলো আর বলল, তোদের এত বড় সাহস আমাকে ঘিরে রেখেছিস? তোরা দেখ, এখন আমার মুডটা ভালো নেই, চলে যা এখান থেকে। নীরব, তুই আমাদের সাথে অনেক গেম খেলেছিস, কিন্তু এই সুযোগ তুই এখন আর পাবি না। হা হা হা। তাই নাকি? তা আমাকে মারতে তোরা খালি হাতে এসে অনেক বড় ভুল করে ফেললি। তখনই একজন এসে নীরবের শার্টের কলার ধরে ফেলল। নীরব রেগে গেল আর ওদেরকে ইচ্ছে মতো মারতে লাগলো। এক সময় ওরা নীরবের সাথে না পেরে দৌড়ে পালিয়ে গেল আর নীরব বাসায় চলে আসলো। পরদিন সকালবেলা নীরব রেডি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার জন্য। নীরব ভার্সিটিতে এসে অফিস রুমে এসে প্রধান অধ্যাপক এর সামনে আসলো আর নীরবকে দেখে উনি বলতে লাগলো, ওয়েলকাম নীরব চৌধুরী, আপনার জন্যই তো এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। তা রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? আসলে এই ভার্সিটি এলাকাটা তেমন একটা ভালো নয়, তাই জিজ্ঞাসা করছি। আর না স্যার, কোনো সমস্যা হয়নি আসতে। স্যার, আমার ক্লাসরুমটা কোন দিকে? মনে হয় আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। হ্যাঁ চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি আর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার ক্লাসরুম ৩০২। নীরব অধ্যাপকের পেছন পেছন যেতে শুরু করলো আর এদিকে সকল ছাত্রছাত্রী স্যারের দিকে তাকিয়েছিল, বিশেষ করে মেয়েরা। নীরবকে দেখে পুরোই পাগল হওয়ার মতো অবস্থা। তারা যেন কোনোভাবেই চোখ ফেরাতেই পারছে না। সাদা একটা সানগ্লাস পরেছে, এটার জন্য আরো বেশি ফুটে উঠেছে নীরবের চেহারা। নীরব একটা ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো অধ্যাপকের সঙ্গে। অধ্যাপককে দেখে সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে অধ্যাপক তখন বলতে শুরু করলো, তোমাদেরকে অনেকদিন ধরে বলেছিলাম যে নতুন একজন ফিজিক্সের শিক্ষক আসবে, কিন্তু আসলে একটা সমস্যার জন্য উনি এতদিন আসতে পারেনি। উনি হলেন নীরব চৌধুরী। আজকে থেকে তোমাদের ফিজিক্সের ক্লাস নেবে। এই কথা শোনার পরে সকলেই নীরবকে সালাম দিল। নীরব সালাম দেওয়ার পরে নীরব সালামের উত্তর দিল এবং তখন অধ্যাপক আরো কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আর অধ্যাপক চলে যাওয়ার পরে নীরব আবারও ক্লাস শুরু করলো। সকলের সঙ্গে নীরব পরিচয় হয়ে নিল আর পরিচয় পর্ব শেষ করে ডিরেক্ট ক্লাস করাতে শুরু করলো। নীরব তার মতো করেই লেকচার দিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই পেছনে তাকিয়ে দেখতে পারলো ক্লাসের মধ্যে 2-3 জন ফোনে কি জানি করছে। আর নীরব দেখেই বুঝতে পারলো তারা চ্যাটিং করছে। নীরবের মেজাজটা খারাপ হয়ে গেল আর সে সময় নীরব সেখানে আসার পরে হাত থেকে ফোনটা নিয়ে নিল আর তখন বলতে শুরু করলো, তোমরা আমার ক্লাসের মধ্যে ফোন চালাচ্ছ? তোমাদের সাহস তো কম নয়। আমি ক্লাসের মাঝে প্রবেশ করেছি, তোমরা কি দেখতে পাওনি আমাকে? আমরা আমাদের মতো ফোন চাপছি, আপনি আপনার মতো ক্লাস করে যান। এখানে সমস্যা কোথায়? আপনি মনে হয় আমাদেরকে চিনেন না। আমাদের সঙ্গে শুধু শুধু ঝামেলা করবেন না। আমরা গুরুত্বপূর্ণ একটা চ্যাটিং করছিলাম, ফোনটা দিয়ে দিন আর আপনি আপনার কাজ করুন। ও তাই নাকি? তোমরা কে সেটা তো আমার এখন চেনা লাগবে। ঠিক আছে, বলো তোমরা কে আর তোমরা কি ধরনের কাজ করছিলে? আমাকে বলো, কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে ক্লাসের মাঝেই তোমরা এসব করছো আর আমার সঙ্গে তর্ক করছো? তোমাদের সাহস কম নয়। দেখুন, আপনি কিন্তু নতুন এসেছেন আর এখনো আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলছি। এখান থেকে চলে যান আর আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। তোমরা যদি এরকম হও তাহলে আমাকে কেমন হতে হবে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আমি আবারও বলছি, ভালো করে চুপচাপ ক্লাস করো, ক্লাসের পর ফোন দেওয়া হবে। কিরে, তোকে বলেছি কি আমি ফোন দেওয়ার জন্য না? বেশি এমন করলে মেরে তোর টকটা বানিয়ে দেব। ভার্সিটি নতুন এসে মাথায় উঠে গেছিস। নীরব তখনই আর কোনো কথা না বলে মুন্নাকে একটা থাপ্পড় মারল। মুন্নাকে থাপ্পড় মারার পরে মুন্নার সাথে আরো 2 জন নিয়ে ক্লাস থেকে বেরিয়ে হয়ে গেল। ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর তখন সকলে একটু ক্লাসের মধ্যেই গন্ডগোল করছিল আর নীরব একটা চিৎকার দেওয়ার ফলে সকলেই থেমে গেল। আর তারপর নীরব আবারও ক্লাস করতে শুরু করলো। নীরব বুঝে ফেলেছে, জয়েন করেছে। নীরব তখন বলতে শুরু করলো, কেউ যদি মনে করো আমার ক্লাস তোমাদের ভালো লাগছে না, সে এখনই বের হয়ে যেতে পারো।
আর যদি ক্লাসের মধ্যে কেউ কোনো কারেন্স করো তাহলে কিন্তু আমি ক্ষমা করব না। আমি স্ট্রেট কাট, তাই এরকম ঝামেলা আমি পছন্দ করি না। আমার কি হবে না হবে সেটা আমি চিন্তাই করি না। এই কথা বলার পরে আবার নীরব ক্লাস করতে শুরু করলো। আর নীরবের লেকচার দেওয়া শেষ হলে নীরব বেরিয়ে আসলো। বেরিয়ে যখনই ক্লাস থেকে বের হতে যাবে সে, তখনই মুন্না তার ছেলেদেরকে নিয়ে নীরবকে পায়ের মধ্যে হকি স্টিক দিয়ে আঘাত করলো। আর পরবর্তী সময়ে নীরব সেই সময় কিছুই করলো না। নীরব চুপচাপ আঘাত সহ্য করে অফিস রুমে চলে যেতে শুরু করলো, কিন্তু ওরা আবারও পেছন থেকে শার্টের কলার ধরে ফেললো। নীরব কোনো কথা না বলে একটা লাথি মারলো। আর লাথি মারার পরে দুজন কিছুটা দূরে গিয়েই পড়লো। আর নীরব আবারও সামনে এসে মুন্নাকে ধরে ইচ্ছে মতো থাপ্পড় দিতে লাগলো। নীরবের এটাই একমাত্র হ্যাবিট। নীরব থাপ্পড় দিতে দিতে মুন্নার গাল একদম লাল করে ফেলেছে। এখন মুন্নার গাল ফেটে রক্ত বের হচ্ছে। সকলেই এসব দেখছে। আর তখন নীরব বলতে শুরু করলো, আজকে থেকে ভার্সিটিতে কোনো অপকর্ম চলবে না যে পর্যন্ত আমি আছি। আর যদি এরকম করার কেউ চেষ্টাও করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। তোমরা আমার ছাত্রছাত্রী, তাই এই সম্মানটা বজায় রাখবে। তাহলে আমার কাছ থেকেও ওরকমই সম্মানটা তোমরা পাবে। এটা সবার উদ্দেশ্যে। সবাই যাও, সবাই নিজের ক্লাসে যাও। নীরব সেখান থেকে গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে সে ভার্সিটি থেকে চলে আসলো। আর এদিকে নুসরাত তাকিয়ে সবকিছু দেখছিল। নুসরাতের মনে নীরবের জন্য ভালোবাসার জন্ম হয়ে গেছে। নুসরাতকে আজ পর্যন্ত অনেক ছেলে প্রপোজ করেছে, কিন্তু কাউকেই সে ভালোবাসে। কিন্তু নীরবকে দেখার পর থেকে তার মনের মধ্যে কেমন জানি ঝড় উঠে গেছে। নুসরাত তার বান্ধবী নীলাকে বলতে শুরু করলো, দোস্ত, আমাকে আজ পর্যন্ত অনেক ছেলেই প্রপোজ করেছে। সবগুলো বড়লোক ঘরের ছেলে ছিল, মধ্যবিত্ত ঘরের ছেলেও ছিল, কিন্তু এরকম ছেলে আমি সত্যি কখনো দেখিনি। অনেকে তো ভয়ের কারণে আমার সঙ্গে কথাই বলতে আসতো না, কিন্তু উনি তো দেখছি সত্যি অসাধারণ। যেটুকু কথা বলে সেটুকু কাজের কথা বলে, কাজের কথা ছাড়া অন্য কোনো কথা বলে না। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আরে তুই কি পাগল হয়ে গেছিস? চিনিস না জানিস না, প্রথম দিন ক্লাস নিল আর এতেই তুই তার প্রেম করে গিয়েছিস। দেখ, এরকম স্যারের প্রতি লালসার দৃষ্টিতে তাকাবি না। উনি তোর ভাইয়ের মতো, বুঝতে পেরেছিস? এটা তোকে আমাকে বোঝাতে হবে না, আমারটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তার মানে তুইও কি স্যারের প্রতি ক্রাশ খেয়ে গেছিস নাকি? দেখ, ওদিকে তাকাবি না, এটা শুধুমাত্র আমার নিজের। ক্রাশ খাওয়ার মতোই তো উনি, তাই না? তাই ক্রাশ খেয়ে গেছি। দোস্ত, তুই কি আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবি না? প্লিজ দোস্ত, আমার কথাটা একটু রাখ, আমার কথাটা একটু চিন্তা কর। আরেকটা বার কথা বললেন মেরে পুরো তক্তা বানিয়ে দেব। চল তাড়াতাড়ি বাসায় যাব, আর ওনার ব্যাপারে খোঁজ নিতে হবে। দেখি, রোমানকে আজকে ফোন দিব ওনার ব্যাপারে ভালোভাবে খোঁজ নেওয়ার জন্য। এই কথা বলে দুজনে মিলে গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে কথা বলতে বলতে ওরা বাসায় চলে গেল, যে যার মতো। আর এদিকে নীরব, সে বাসায় এসে খাবার দাবার খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর ল্যাপটপ সামনে নিয়ে বসে পড়ল। উদ্দেশ্য ভার্সিটির কিছু লোকের লিস্ট করেছে, কাকে আগে মারবে। আর হঠাৎ করেই তার ফোনটা বেজে উঠলো। নীরব ফোনটা রিসিভ করলো। রিসিভ করার পর ওপাশ থেকে নীরবকে বলতে লাগলো, ভাই, আজকে ভার্সিটির ছাদের মধ্যে একটা ডিল হবার কথা। এখানে কয়েকজন বাইরে থেকে লোক আসবে, কিন্তু কার সঙ্গে দেখা করতে আসবে ভার্সিটির ছাদে সেটা এখন পর্যন্ত জানতে পারিনি। কিন্তু আজকে যে আসবে এটা শিওর। আর কি বিষয় নিয়ে কথা বলবে সেটাও জানি না। হ্যাঁ, বুঝতে পেরেছি বিষয়টা। আমি আগে থেকেই জানি। আর শোনো, তো ওরা ভার্সিটির আশেপাশে যাবে না, কারণ তোদেরকে দেখলে ওরা সাবধান হয়ে যাবে। যা করার আমি একাই করব, তোদের কোনো কিছু করতে হবে না। তোরা তোদের মতোই থাক। ভাই, একটা কথা ছিল, আপনি যদি একটু গোডাউনে আসতেন তাহলে কিছু বিষয় আপনাকে দেখাতাম। অনেক কিছু হয়ে গেছে, আপনাকে অনেকবার কল দিয়েছি, আপনি হয়তো ক্লাসে ছিলেন সেজন্য কল ধরেননি। বিকেলবেলা একটু গোডাউনে আসবেন। ঠিক আছে, আমি একটু পরেই গোডাউনে আসছি। আর শোন, শহরের বিভিন্ন জায়গায় আমার ছেলেদেরকে সবাইকে খবর দে, সবাইকে আমার বিকেলে বেলায় গোডাউনে দেখতে যায়। সবাই সঙ্গে আলোচনা আছে। ঠিক আছে ভাই, আমি সবাইকে এখনই খবর দিয়ে দিয়েছি, আপনি চলে আসেন। আল্লাহ হাফেজ ভাই।
এই বলে নীরব কল কেটে দিল। নীরব কল কেটে দেওয়ার পরে নীরব একটু পরে রেডি হয়ে সরাসরি গোডাউনে চলে আসলো। গাড়ি নিয়ে নীরব এমনিতেই ছদ্মবেশে চলাফেরা করে, যেন তাকে কেউ চিনতে না পারে। নীরব গোডাউনে আসার পরে চেয়ারে বসে পড়লো আর সকলের সামনে চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর সেই সময় নীরবকে ডাক দিল। নীরবের কাছে যাওয়ার পর নীরব বলতে শুরু করলো, ভাই জুবাইরকে মেরে রাস্তার মধ্যে ফেলে রেখেছে। কয়েকটা পিস রাস্তায় পাওয়া গেছে, আবার কয়েকটা পিস জঙ্গলের আশেপাশে পাওয়া গেছে। মানে লাশটাকে এমনভাবে কেটেছে যে জোড়া দেওয়ার মতো নয়, হয়তো কাটার মেশিন দিয়ে কেটেছে। নীরব এই কথা শোনার পরে সামনের দিকে তাকায় আর সকলেই তার সামনে থেকে সাইড হয়ে যায়। তার সামনে তাকিয়ে দেখতে পারে শুধুমাত্র মাথাটা পড়ে আছে আর বাকিগুলো পিস পিস করে কেটে রাখা। নীরব একবার দেখে চোখ বন্ধ করে নিল। সে অনেকটা রেগে গিয়েছে, কারণ জোবায়ের ছিল তার একমাত্র ডান হাত। জোবায়েরকে দিয়ে আরো অনেক বেশি কাজ করাতো। জোবায়ের নীরবকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করত সে। নীরব ছাড়া তার আপন বলতে কেউই ছিল না। নীরব সেই লাশটার কাছে যায়, যাওয়ার পরে হাত গেড়ে বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ কান্না করে পরে নীরব তখন রিফাতকে বলতে লাগলো, কে করেছে এই কাজ? তাড়াতাড়ি খোঁজ নে। যে করে থাকো, দুনিয়ায় যে কোনো প্রান্তে থাকো, আমার তাকে চাই। এইভাবে জুবাইরকে হত্যা করতে পারলো, আমি ওদেরকে ছাড়বো না। এই বলে নীরব আবারও চেয়ারে বসলো। আর তখন তার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসলো। নীরব কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করে কানে ধরলো। তখন একজন কর্কশ গলায় বলতে শুরু করলো, কিরে, আপন মানুষ মারা গেলে অনেক বেশি কষ্ট হয়, ঠিক না? ড্রাগন মাফিয়া কিং, তুই ড্রাগন মাফিয়া কিং হয়ে কিছুই তো করতে পারলি না। তোর চোখের সামনে পড়ে আছে শরীরের বিভিন্ন অঙ্গ, এগুলো জোড়া লাগাতে পারবি না, তাই যেভাবে আছে সেভাবেই কোনো একটা জায়গায় পুঁতে রাখ। হোসেন, তুই এই কাজটা ভালো করলি না। এর জন্য তোকে অনেক বেশি মাসুল দিতে হবে। তোকে যদি আমি সামনে পাই তাহলে কি যে করব সেটা আমি নিজেও জানি না। তুই এই কাজটা কেন করতে গেলি? তোর সঙ্গে আমার সমস্যা, আমার লোকদের তো কোনো সমস্যা নেই। আরে রাখ তোর বড় বড় কথা, শুধুমাত্র এটা তো সামথিং দেখলাম। তোর প্রত্যেকটা লোককে আমি এভাবে মারবো আর মেরে তোর জায়গা খালি করে তোকে আমি হারামির মতো মারবো। তুই কোনো কিছুই করতে পারবি না। আমাকে ধরতে হলে তোকে আরো একবার জন্ম নিতে হবে। আমার আরও একবার জন্মগ্রহণ করতে হবে না, তোকে মেরেই আমি আমার পিপাসা মেটাবো। তুই যেটা করেছিস অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। আমার জুবাইর শুধু আমার লোক ছিল না, ও আমার নিজের ছোট ভাইয়ের মতো ছিল। আমি তাকে আমার ছোট ভাইয়ের মতো দেখতাম। তুই আমার অনেক ক্ষতি করে দিয়েছিস। তুই বাংলার যেখানেই থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই। এতদিন তোর সঙ্গে লড়াই করতে আমি ভয় পাচ্ছিলাম, কেন জানিস? সেদিন আমার লোকজন ছিল, সব কিছু ছিল, কিন্তু শক্তি ছিল না। কিন্তু আজকে আমার বুকটাও চড়া হয়েছে, এমনকি শক্তিও সঞ্চয় হয়েছে। আমি এখন টেররিস্ট গ্রুপের প্রধান। আমি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেব টেরোরিজম। বাংলাদেশ এখন দেখতে পারবে আতঙ্ক কাকে বলে। মানুষজন বের হতে পারবে না, আর এটাই হবে আমার মরণ খেলা। এই মরণ খেলায় শুধুমাত্র আমি বেঁচে থাকবো, আমি। আর মানুষ ভয়ে আমাকে সহজে মেনে নেবে। আগে আতঙ্কটা ছড়িয়ে দিতে হবে, আর সেখানে বহু মানুষ মারা যাবে। তুই সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখবি। এই স্বপ্ন আমি বেঁচে থাকতে কখনোই তোর পূরণ হতে দিব না। তুই টেররিস্ট গ্রুপের সাথে জয়েন করেছিস বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সাথে জয়েন করেছিস, কোনো সমস্যা নেই। আমি একাই 100, এটা সবাই জানে। আমি যদি কোনো কিছু না করতে পারতাম তাহলে এই এত বছর ধরে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করতে পারতাম না। এই ড্রাগন মাফিয়া কিংকে সকলেই জানে। এই কথা বলে হোসেন কলটা কেটে দিল। হোসেন হলো নীরবের চিরশত্রু। নীরবের বাবাকে হত্যা করেছে এই হোসেন। নীরবের বাবা ছিল আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তার বাবার হাত ধরেই আন্ডারওয়ার্ল্ডে জয়েন করা। এখন সকলে বলতে পারে বাবা আবার কিভাবে তার ছেলেকে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং বানায়। হ্যাঁ, এটাই হয়েছে নীরবের সঙ্গে। সাহস, বুদ্ধি সবকিছুই নীরবের কাছে আছে। তাই মারা যাওয়ার আগে নীরবকে সমস্ত কিছু দায়িত্ব তার বাবা দিয়ে যায়। তার বাবা মারা যাওয়ার সময় নীরবকে একটা কথা বলেছিল, যেন সে মানুষের কল্যাণে কাজ করে, মানুষের সঙ্গে ভালোভাবে চলাফেরা করতে পারে। আর এটাই নীরব করে যাচ্ছিল। আর হোসেন, সে চায় বাংলাদেশের মধ্যে রাজত্ব করতে। বাংলাদেশে যত অপকর্ম আছে সবকিছু চালিয়ে যেতে, বাংলাদেশকে খারাপ রাখতে পারে। সেটা তার লাভ হবে, টাকার পাখা করতে পারবে। নীরব চোখ বন্ধ করে এসব কিছু ভাবছে। আর কিছুক্ষণ পরে নীরবকে এসে রাফি বলল,
ভাই আমাদের দুইটা ছেলেকে হোসেনের লোক তুলে নিয়ে গেছে। আমরা পিছু করেছিলাম, কিন্তু আমাদের ট্রেনার ব্লাস্ট করে দিয়ে তারা পালিয়ে যায়। আর আমরা তবুও দৌড়াতে দৌড়াতে ওদের পিছু নিয়েছিলাম। আর কিছু দূর যাওয়ার পরেই হেলিকপ্টার থেকে রশি ফেলে দেয় আর সেখান দিয়ে উঠে চলে যায়। ভাই আমরা কোনো কিছুই করতে পারিনি। এইভাবে একের পর এক লোক আমার শেষ হয়ে যাবে, এটা কোনো কিছুতেই মেনে নিতে পারছি না। তোরা কোনো কিছু করিস না কেন? তোরা এইভাবে বসে আছিস কেন? সব কিছুই কি আমার অনুমতিতে করতে হবে? এমন কোনো কথা আছে? ভাই এখন কি করব আপনিই বলে দেন। আমাদের প্রতিটা অফিসে তেমন কিছু অস্ত্রপাতি নেই, আর অস্ত্র না থাকলে কি আর মানুষ ভয় পাবে? অস্ত্র ছাড়া তো কোনো কিছু করা যায় না। নতুন নতুন অস্ত্র নিয়ে আসলে ভালো হতো। শোন, তোরা 15 দিনের জন্য সবাই মিলে রাঙামাটি যাবি। আর রাঙামাটি থেকে তোদেরকে একজন ট্রেনিং দিবে, সেইটা নামটা হচ্ছে ফয়সাল। ফয়সাল ব্রিটিশ আর্মিতে 25 বছর দায়িত্ব পালন করেছেন আর এখন রিটায়ার্ডে আছেন। উনি অনেক ভালো লোক, তোদেরকে ভালোভাবে ট্রেনিং দিতে পারবে, কমান্ডো ট্রেনিং। আর 15 দিনের মধ্যেই আশা করি শেষ হবে। আর এর মধ্যে আমি মালয়েশিয়া থেকে অস্ত্রগুলো নিয়ে আসবো, ব্যবস্থা করছি। আপাতত কোনো কিছু করা যাবে না, কোনো কিছু করতে গেলেই আমাদেরই ক্ষতি হবে, তাই চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এভাবে নীরব তাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিতে লাগলো। আর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় নীরবের মিটিং শেষ করে সবাই সবার জায়গায় চলে যেতে বললো। আর কালকে সবাই মিলে সেই রাঙামাটিতে চলে যাবে। নীরব মাত্র 20 জনকে কমান্ডো ট্রেনিং দিয়ে নিয়ে আসবে, কারণ ভীষণ নীরবের অনেক কাছের আর এটা অনেক সাহসী। তারপর নীরব ছদ্মবেশে ভার্সিটি শুরু করলো। ভার্সিটিতে এসে চারদিক থেকে ঘোরাঘুরি করে দেখতে লাগলো কিভাবে সে ভেতরে প্রবেশ করতে পারবে। আর সেই সময় দেখতে পারবে একদিক থেকে দেওয়াল ভাঙা আছে, আর সেখানে নীরব দেওয়ালটাকে টপকে ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। ভার্সিটির ভিতরে প্রবেশ করতেই কেমন যেন একটা গন্ধ ভেসে আসছে। এটা শুধু মদের গন্ধ। নীরব ধীরে ধীরে সামনে এগিয়ে যায় আর নীরব মাইক্রোফোনে বলে দিল, রিফাত, তুই নাফিকে নিয়ে তাড়াতাড়ি করে ভার্সিটির কাছে চলে আয়। আমি ভার্সিটির উত্তর দিক দিয়ে প্রবেশ করছি। এখানে এসে দেখবি দেয়ালে অর্ধেকটা ভাঙা, আর সেখান দিয়ে উঠে ভিতরে প্রবেশ করবি। তাড়াতাড়ি আয়। নীরব 5 মিনিট ওয়েট করলো। সেখানে আর 5 মিনিটের মধ্যে রিফাত আর নাফি দুজনই চলে আসলো। আর রিফাত নাফিকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলল, কিন্তু রিফাত কোনো কিছুই বুঝতে পারছে না তারা এখানে কেন দাঁড়িয়ে আছে। নীরব তার কোমর থেকে পিস্তলটা সামনের দিকে নিয়ে যেতে শুরু করলো আর আস্তে আস্তে ছাদের মধ্যে প্রবেশ করলো। ছাদের দরজার কাছে থাকতেই ওদের কথাবার্তাগুলো শুনতে শুরু করলো। ওরা এরকমই বলছে, রফিক, এভাবে কিন্তু আমাদের দেখা করাটা একদমই ভুল হচ্ছে। নীরব যদি এ ব্যাপারে জানতে পারে তখন কিন্তু আমাদের সমস্যা হবে। নীরবের কাছ থেকে পালিয়ে যাওয়া মানে পুরো অসম্ভব। ঠিক আছে, এটাই শেষবার দেখা। তারপর থেকে মোবাইলেই সব কিছু যোগাযোগ হবে। কিন্তু এখন আমরা যে কারণে দেখা করছি, এখন সেটা নিয়ে আলোচনা করা যাক। নীরব 2টা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। ওদের কাছ থেকে কোনো কিছু জানা গেছে কিনা সেটা বলেন। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওদের কাছ থেকে কোনো কিছু জানতে পারিনি। ওরা মরতে রাজি, কিন্তু কোনো কিছু স্বীকার করতে রাজি নয়। এখন কি করব সেটা চিন্তা করছেন? এভাবে তো আর হবে না, কোনো কিছু করতে হবে, আগাতে হবে। আমরা কিন্তু থেমে গেছি। এখন হোসেন ভাই, পরবর্তী আপডেট কি দেওয়া সেটার জন্য ওয়েট করতে হবে আমাদের। আর পরবর্তী আপডেট কি দেয় সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে। কিন্তু আপাতত আমাদের ব্যবসাগুলো চালিয়ে যেতে হবে। ড্রাগসের ব্যবসাগুলো কিন্তু আরো বিস্তার করতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে মূল কথা। আর কালকে আমি এক ট্রাকের মধ্যে কিছু মালামাল পাঠিয়ে দেব, আর এগুলো বিভিন্ন ভার্সিটিতে কলেজে পাঠিয়ে দেবে। ব্যবসাটা ভালোভাবে উন্নতি করার দরকার। আর 2-3 দিন পরে আমাকে মোট 10টা মেয়ে দেবে, আর আমার লোকগুলো সেগুলোকে নিয়ে বর্ডার পাস করে হুসাইনের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ ঠিক আছে, আমি 2-3 দিন পরে 10টা মেয়েকে জোগাড় করে আপনার লোকেদের কাছে পাঠিয়ে দিব। আর বর্ডার পার করলেই তো হলো। কোনোভাবে যদি বর্ডার পার করতে পারা যায় তাহলে নীরব আর কোনো কিছু করতে পারবে না, এতটা ভয় থাকবে না এখানকার মতো। নীরব এই কথা শোনার পর রফিক এর পিঠের উপরে গুলি করলো আর সাথে সাথে রফিক নিচে পড়ে যায়।
নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নীরব নিচে থেকে নাফি ও রিফাতকে মাইক্রোফোনে আসতে বলল। তারা সঙ্গে সঙ্গেই চলে আসলো। চলে আসার পরে নীরব গিয়ে রফিককে লাথি মারলো আর সেই ছটফট করতে লাগলো। এদিকে রিফাতের কাছ থেকে রিফাতকে আলী নিজে গুলি করে পালিয়ে কারণ রিফাতের হাত থেকে আবার আলী কিভাবে পালিয়ে যেতে পারে। নীরব রফিককে ধরে ইচ্ছে মতো মারতে শুরু করলো। এদিকে রফিকের অবস্থা অনেক খারাপ। রফিক সে শ্বাস নিতে পারছে না। আর তখনই নীরব তাড়াতাড়ি করে বলল, এখন আমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হলো রফিককে বাঁচাতে হবে। আর রফিক বেঁচে থাকলে আমরা পরবর্তী আপডেট সম্পর্কে জানতে পারবো। আর আলী তোর কাছ থেকে কিভাবে পালিয়ে যায়। আসলে ভাই আমি তো ভেবেছিলাম যে সেগুলি করবে না, কারণ আমি তার হাত ধরে ফেলেছিলাম, কিন্তু তবুও সে অন্য হাতে কোমর থেকে পিস্তল বের করে গুলি করে দিয়েছে। আসলে ওর কাছে 2টা পিস্তল ছিল। রিফাত এই কথা বলে মাথা নিচু করে ফেলল। তারপর নীরব আর কোনো কিছু বলতে পারলো না, কারণ এখন বলার কোনো সময় নেই। তারপর নীরব রফিককে নিয়ে সরাসরি হাসপাতালে চলে আসলো। হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে নিয়ে গেল ডাক্তার সাহেব। আর দীর্ঘ 1 ঘন্টা পর ডাক্তার সাহেব অপারেশন থিয়েটার থেকে বের হলো। আর তখন নীরব এগিয়ে গেল। নীরব এগিয়ে যাওয়ার পর ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলো, ডাক্তার সাহেব, এখন কি আমি রফিকের সাথে কথা বলতে পারি? আর ওনার এখন কি অবস্থা? উনি কি এখন সুস্থ আছেন? হ্যাঁ, আপনি ওনার সাথে এখন কথা বলতে পারবেন। একটু পরে কেবিনে দেওয়া হবে, তখন কথা বলবেন। আর এমন কোনো কথা বলবেন না তিনি যেটা সহ্য করতে পারবেন না। আর গুলিটা বের হয়ে গেছে, তাই বেশি কিছু হয়নি। এই কথা বলার পর ডাক্তার সাহেব সেখান থেকে চলে গেল। আর একটু পরেই নীরব তাড়াতাড়ি করে কেবিনে চলে আসলো। কেবিনে আসার পর দেখতে পারলো রফিকের জ্ঞান ফিরেছে। সে চোখ মেলে তাকিয়ে আছে। আর নীরব গিয়ে পাশে বসলো। নীরব পাশে বসতেই রফিক ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তখন নীরব রফিককে বলতে শুরু করলো, তুই একজন ভার্সিটির শিক্ষক হয়ে এরকম অপকর্ম করছিস, সেটা যদি আমি আগে জানতে পারতাম সত্যি তোকে অনেক আগেই মেরে ফেলতাম। কিন্তু ভাগ্য শুনে তুই বেঁচে গিয়েছিস। আচ্ছা, আর এসব এখন আসল কথা বলি, পরবর্তী আপডেট কি সেটা আমাকে বল। আর আলী এখন কোথায় আছে সেটা তুই ভালো করেই জানিস, আমাকে বল। আমি যদি আগে জানতে পারতাম যে তুই ছদ্মবেশে ভার্সিটিতে প্রবেশ করেছিস, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। আজকে আমি রাজার হালে থাকতাম, আর এখানে আমার শুয়ে থাকতে হতো না। আর আমি তো ভার্সিটিতে জয়েন করেছি ব্যবসা করার জন্য, কোনো পড়াশোনার জন্য নয়। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। এটা আমাকে নতুন করে বোঝাতে হবে না। এখন আমি তোকে যেটা বলছি তুই সেটা বল, পরবর্তী আপডেট কি এবং আলীকে এখন আমি কোথায় পাবো? ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনোই এসব কাজ করব না। আর আলী এখন কোথায় আছে সেটা আমি কি করে বলবো? সে তো সেই সময় পালিয়ে গেছিল গুলি করে। এখন সে হয়তো আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কিন্তু সে কোথায় আন্ডারগ্রাউন্ড হয়েছে সেটা আমি বলতে পারবো না। দেখ, তোকে আমি যেমন গুলি করেছি তেমনি আমি তোকে হাসপাতালে নিয়ে এসেছি। এখন তুই যদি এইসব নাটক করা শুরু করে দিস তাহলে কিন্তু এতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, তোর বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই ভালোভাবে বলছি, বলে দে, শুধু আমার সঙ্গে ঝামেলা করিস না। আর আমার সঙ্গে ঝামেলা করতে আসলে এর পরিণাম কি হতে পারে সেটা তুই খুব ভালো করে বুঝতে পারছিস। আর কোনো কিছু তোকে বোঝাতে হবে না। ভাই, আলী তার আস্তানায় গেছে গাজীপুরের জঙ্গলের ভিতরে। ওখানে একটা পুরনো বাড়ি আছে। সেই পুরনো বাড়িতে তার লোকজন নিয়ে থাকে, আর সেখান থেকেই সে তার ব্যবসাগুলো চালিয়ে দিতে থাকেন। আর ওখানে আরো একটা জায়গা আছে, সেখানে মেয়েদেরকে রাখা হয়। ওটা বলতে পারা যায় গোডাউনের মতো। ওখানকার কাছে ওই জঙ্গলের ভেতরেই সে। এখন সে কি ওইখানে আছে কিনা এটা বলতে পারবো না, কিন্তু সেখানে প্রবেশ করাটা অনেক বেশি রিস্ক। কারণ সেখানে চারদিক থেকে একটা অদৃশ্য দেয়ালের মতো আছে, যেখানে কেউ ঢুকতে গেলেই কারেন্টের শর্ট লাগবে। সমস্ত জায়গায় কারেন্ট দেওয়া আছে, শুধুমাত্র একটাই পথ আছে ওখানে প্রবেশ করার। আমি শুধু এইটুকুই জানি, এর চেয়ে বেশি কিছু জানি না, কারণ আমি ওখানে কখনো যাইনি। সবসময় আলী আমার সঙ্গে দেখা করতে আসতো, তাই এই কারেন্ট থাকা অবস্থায় কেউ ওখানে প্রবেশ করতে পারে না। আর শুধুমাত্র 3 ফুট জায়গা আছে ভেতরে প্রবেশ করার জন্য, কিন্তু সেই জায়গাটা যে কোন দিকে সেটা কেউই বলতে পারবে না, একমাত্র আলী বা তার লোকজন ছাড়া। গুড, এবার সব কিছু বলে দিয়েছিস। আর তোর কি মনে হয় এখন তোকে আমি বাঁচিয়ে রাখবো? কখনো না। তুই বেঁচে থাকলে দেশের শুধু ক্ষতি হবে, আর তুই বেঁচে থাকলে মানুষের কোনো উপকার হবে না। তাই তোর মরাই উচিত। এই কথা বলে সে গলা টিপে ধরলো রফিকের। নীরব গলা টিপে ধরার পর সে ছটফট করতে করতে সেখানেই মারা গেল।
লাশটাকে চুপচাপ সেখান থেকে বেরিয়ে নিয়ে আসলো। আর ডাক্তার সাহেব এটা দেখে নীরবের দিকে তাকিয়ে আছে, কিন্তু ডাক্তারের বলার সাহস হয়নি। নীরবকে ডাক্তার কোনো প্রশ্ন করার সাহসই পায়নি, কারণ ডাক্তার খুব ভালো করেই জানে নীরবকে প্রশ্ন করলে এতে অনেক বেশি ক্ষতি হতে পারে। নীরব যেটা ভালো মনে করে নীরব সেটাই করে। তারপর নীরব হাসপাতাল থেকে বেরিয়ে আসলো। হাসপাতাল থেকে বেরিয়ে সে সোজা তার বাসায় চলে আসলো। এদিকে রিফাতকে বলে দিল লাশটাকে কোথাও ফেলে আসতে। নীরব বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা আবারও প্রতিদিনের মতো রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে যায়। এরপর ভার্সিটিতে চলে আসে। কালকের মতো মার্সিডিজ গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করছে, আর সেখানেই নুসরাত আগে থেকেই দাঁড়িয়েছিল। হয়তো নীরবকে দেখার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহে দাঁড়িয়েছে। গাড়িটা থামার পরই নীরব যখনই নামতে যাবে তখনই নুসরাত এসে নীরবকে বলতে লাগলো, স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। স্যার প্লিজ, স্যার একটু কথা বলবেন কি? আমার সঙ্গে আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ বলো, তোমার কি কথা? আর তুমি তো নিশ্চয়ই সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তা তোমার তো ক্লাস শুরু হয়ে যাবার কথা। তুমি এখন আমার কাছে কি চাও? স্যার আমি ক্লাসে চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই স্যার। আপনি ছুটির পরে একটু আমার জন্য ওয়েট করবেন প্লিজ স্যার। আমার একটা আবদার রক্ষা করেন। আমি ছুটির পরে আপনাকে নিয়ে একটা জায়গায় যাব, জাস্ট রেস্টুরেন্টে গিয়ে কফি খাবো, আরও কিছু একটু কথা বলবো। প্লিজ স্যার আপনি রাজি হয়ে যান। এই তুমি কি বলছো? তুমি জানো তুমি একটা শিক্ষকের সঙ্গে রেস্টুরেন্টে কফি খেতে চাও? মানে তোমার কি মাথা ঠিক আছে নাকি? কোনো কিছু খেয়ে এসেছো? শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না? আমাকে কি তুমি এরকম শিক্ষক পেয়েছো যে যা ইচ্ছে তাই বলে যাবে? স্যার আপনি এরকম নেগেটিভলি চিন্তা ভাবনা কেন করছেন? আপনি পজিটিভলি চিন্তা করেন। স্যার আমাকে ফিরিয়ে দেবেন না স্যার, আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করে আছি। প্লিজ স্যার আমার একটা কথা রাখেন। ঠিক আছে, আমি চেষ্টা করব, দেখব। আমি কথা দিতে পারছি না কারণ আমি অনেক ব্যস্ত। আর আল্লাহ হাফেজ, এখন তুমি ক্লাসে যাও। এই বলে নীরব আবারও অফিস রুমে চলে আসলো। নীরব অফিস রুমে আসার পরে একা একাই হাসতে লাগলো, কারণ সে নুসরাতকে আগে থেকেই চেনে। মূলত নুসরাতকে একটু বাঁচানোর জন্য নীরব ইউনিভার্সিটিতে এসেছে। সাথে তার একটা মিশন, এক কাজে দুই কাজ হয়ে গেছে। নীরবের নুসরাতকে প্রথম দেখেছিল একটা শপিং মলে, আর শপিং মলে দেখেই খোঁজ খবর নিয়ে এই ভার্সিটিতে এসেছে। সে খুব ভালো করেই জানে তাকে দেখলে নুসরাত পছন্দ করবে, আর একটু বাজিয়ে দেখতে হবে। এরকম ভাবনাতেই নীরব এখানে এসেছে। আর কিছুক্ষণ পর নীরব তার ক্লাসে প্রবেশ করলো। নীরব ক্লাসে প্রবেশ করার পরে সবাই দাঁড়িয়ে সালাম জানালো, আর নীরব সকালকে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আবারও ক্লাস নিতে শুরু করলো। কালকের ছেলেটা মুন্না আজকে ক্লাসের মতো চুপচাপ বসে আসছে। নীরব সে তার নিজের মতো করে ক্লাস নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নীরব মুন্নাকে প্রশ্ন করলো। মুন্না দাঁড়িয়ে কোনো উত্তর দিতে পারলো না। নীরব আর কোনো কিছু বললো না। ছেলেটাকে এমনি কালকে অনেক মারা হয়েছে। তারপর মুন্না বসে পড়লো। এদিকে নীরব তার ক্লাস শেষ করে যখনই বের হতে যাবে তখনই দেখতে পারলো নুসরাত দাঁড়িয়ে আছে। নুসরাত তখন বলতে লাগলো, তো স্যার আপনার তো এখন ক্লাস শেষ। স্যার আপনি একটু আগাতে থাকেন, আমি আপনার পিছনে আসছি। না হলে তো আবার অনেকে অন্য কিছু মনে করবে। প্লিজ স্যার না করবেন না। নীরব নুসরাতের কথায় কোনো উত্তর করলো না। নীরব গাড়ি নিয়ে গেটের বাইরে চলে আসলো। গেটের বাইরে এসে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। হঠাৎ করে নুসরাত এসে গাড়িতে বসে পড়লো। এটা দেখে নীরব অবাক হয়ে গেছে। নুসরাতকে কোনো কিছু না বলেই নীরব গাড়ি চালানো শুরু করলো। গাড়ি চালাতে চালাতে সে পার্কের দিকে যাচ্ছিল, আর হঠাৎ করে নুসরাত একটা কথা বলল। কথাটা হলো, কি ব্যাপার ড্রাগন মাফিয়া? কি আপনি কি মনে করেছেন আমি আপনার ব্যাপারে কোনো কিছুই জানি না? আমি আপনার ব্যাপারে সব কিছু জানি। আর আপনি এখানে কেন এসেছেন সেটাও আমি খুব ভালো করে জানি। আপনি এখানে একটা মিশন এসেছেন, আর একটা কারণে এসেছেন, সেটা হলো আমার কারণে। আমাকে আপনি পছন্দ করেন, আর এক কাজে দুই কাজ করতে এসেছেন কি, তাই তো? নীরব নুসরাতের মুখ থেকে এরকম কথা শুনে গাড়িটা ব্রেক করলো। আর রানিং অবস্থায় গাড়িটা ব্রেক করার ফলে কিছুটা ভয় পেয়ে গেল নুসরাত। আর নীরব ফ্যালফ্যাল করে তাকিয়ে নুসরাতকে দেখেই যাচ্ছে। কোনো কিছু বুঝতে পারছে না নীরবের হঠাৎ করে কি হয়ে গেল।
নীরব কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমতা আমতা করে নুসরাতকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার ব্যাপারে এরকম বলছো কেন? আমি শুধু মাত্র একজন তোমার শিক্ষক, এর যে বড় বেশি কিছু না। এর মনে উল্টাপাল্টা কথা বলবো না। আপনি যতই দোকানের চেষ্টা করুন না কেন, আমি কিন্তু সব কিছু জানি। আর আমি কিভাবে জানলাম সেটা না হয় পরেই বলি। আগে আমি যেটা বলছি সেটা বলে। হ্যাঁ, আমি ড্রাগন মাফিয়া কিং। আমি এখানে মিশনে এসেছি। কিন্তু তুমি এত কিছু কিভাবে জানো? তুমি কে সত্যি করে বলো তো, না হলে কি বুঝতে পারছো আমি কি করতে পারি? এরকম ভয় দেখানোর কোনো কিছুই নেই। আমি আপনার শত্রু নই, আমি আপনার খুব কাছের একজন মানুষ। মনে আছে একদিন ঝড়ের রাতে আপনি একটা মেয়েকে ছাতা দিয়েছিলেন? মেয়েটার মুখটা আপনি দেখতে পারেননি, বোরকা পরা ছিল। আপনি মেয়েটার সঙ্গে কোনো কথাও বলেননি। আপনার হাত চলছিল আর হাতের মধ্যে ট্যাটু ছিল ড্রাগনের, যেটা আপনার সবচেয়ে বড় পরিচয়। আর এইটা দেখলেই সকলকেই আপনাকে চিনে যাবে যে আপনি সেই ড্রাগন মাফিয়া কিং। সেদিন ওই মেয়েটা আমি ছিলাম। সেদিন বৃষ্টিতে আপনাকে অনেক সুন্দর লাগছে। তো যদি বলা যায় ওই দিন দেখে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি। আর সেদিন থেকে আপনাকে ফলো করতে শুরু করি। আর ফলো করতে করতে বেশ কিছু তথ্য জানতে পারি আমি যে আপনি সেই ড্রাগন মাফিয়া কিং। তারপর একটু খোঁজ নিতে যখন দেখলাম আপনি ভার্সিটিতে এসেছেন, তখন তো বাজারে কথা যে এরকম একটা লোক ভার্সিটিতে এসেছে শুধুমাত্র একটা মিশনে। আর ওই দিন শপিং মলে আমাকে দেখে আপনি পছন্দ করেছেন। আপনার চোখ তা দেখে বুঝে ফেলেছিলাম। তাই ভাবলাম হয়তো আমার কারণে ওখানে এসেছেন। এইটুকু ছাড়া আর কোনো কিছুই না। এটা কিন্তু তুমি ভুল করলে। আমার লাইফের সঙ্গে তোমার লাইফ জড়ানো যাবে না। আর তুমি আমাকে কতটুকু চিনো? এভাবে কারোর সঙ্গে কথা বলা, প্রেম করা, এটা কোনো বিষয় না। হ্যাঁ, এভাবে কেন ভালোবাসা হয় না? কিন্তু পরিচয় হতে তো সমস্যা নেই। আমি তো আমার পরিচয় দিয়েই দিলাম। আর আপনি আর আর আমি আমার পরিচয় কিভাবে দিব? আমার পরিচয় তো আপনি অনেক আগে থেকে বের করে ফেলেছেন। আমি কে, কোথায় থাকি, আমার বাবাকে, আমার মাকে, সব কিছু। দেখো, এটা ঠিক যে শপিং মলে তোমাকে দেখে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা শুধুমাত্র একটা মোহ, এছাড়া আর কোনো কিছুই না। কারণ দেখো, আমার লাইফের সঙ্গে তোমার লাইফ কখনো মিলবে না। তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে, তোমাকে নিয়ে ওনাদের অনেক স্বপ্ন আছে। আর তাছাড়া তোমার সঙ্গে আমার পরিচয় বেশি দিনেরও না, মাত্র 2-1 দিনের পরিচয়। এভাবে তো আর কখনো একটা ভালোবাসার সম্পর্ক হতে পারে না। তাই বলছি, তোমার দিন তুমি দেখো, আমার দিন আমি দেখি। আমার কাজের সঙ্গে তোমার ফ্যামিলি অভ্যস্ত নয়, আর আমার কাজগুলো ওনারা পছন্দও করবে না। কোনো বাবা মা চায় না যে তার মেয়েটাকে এরকম একটা মাফিয়ার হাতে তুলে দেওয়ার জন্য। দেখো, আমি কিন্তু একজন সাংবাদিক, ক্রাইম রিপোর্টার। আমি পড়াশোনার পাশাপাশি রিপোর্ট করি। নিশ্চয় নুসরাত চৌধুরীর কথা শুনেছ। আমি যেহেতু ক্রাইম রিপোর্ট করি, তাই এগুলো বিষয়ে আমার খুব ভালো ধারণা আছে। তুমি মানুষের জন্য কাজ করছো। তুমি যদি মানুষের পাশে না দাঁড়াও, তাহলে হোসেন এবং পুরো টেরোরিস্ট গ্রুপ বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের কী অবস্থা করতে পারে সেটা একটু হলেও আমার ধারণা করতে পারছি। যারা আমরা ক্রাইম রিপোর্ট করি, মানুষ এখন তোমাকে সাপোর্ট করছে। আর মানুষের হৃদয়ে শুধু এই একটা নামই বিরাজ করছে, সেটা হলো নীরব মানুষ। তোমাকে অনেক বিশ্বাস করে। তোমার আস্থা ধরেই মানুষ এখন সামনে আগাতে শুরু করেছে। আর তোমার কারণেই কিন্তু হোসেন এবং টেরোরিস্ট গ্রুপের সদস্যরা বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। তুমি একটা ভালো কাজ করেছো, হয়তো নিজের হাতে আইন তুলে নিচ্ছ, কিন্তু মানুষের কাছে তুমি অনেক কিছু। তুমি মানুষের কল্যাণে কাজ করছো। একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এত ক্ষমতা পাওয়ার পরেও যে এত ভালো কাজ করেছে, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো ক্ষমতার অপব্যবহার করত, কিন্তু তুমি তার উল্টো। আর তোমার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া মানে ভাগ্য। দেখো, তোমার কথাটা আমি বুঝতে পারছি। তুমি হয়তো আমাকে ভালোবাসো, আমার প্রফেশনকে তুমি সম্মান জানাচ্ছ, কিন্তু তোমার মতো করে কয়জন বুঝতে পারবে সেটা বলতে পারবে আমাকে? হ্যাঁ, হয়তো আমার মা বাবাকে আমি বোঝাতে পারবো না এই বিষয়ে, কারণ আমার মা বাবা জানে মাফিয়া কিং মানে অনেক খারাপ একজন মানুষ।
সন্ত্রাস এসব আর কোনো মা বাবাই চায় না যে তার মেয়েটাকে এরকম একটা লোকের হাতে তুলে দেওয়ার জন্য। তবে আমি আমার মা বাবাকে বোঝাতে পারবো কিনা, কিন্তু তোমাকেও কি ছাড়তে পারবো না। আমি জানি না হ্যাঁ কি করবো। আপাতত তোমার কোনো কিছুই করার প্রয়োজন নেই। আর ভার্সিটিতে এভাবে আমার সঙ্গে কথা বলতে এসো না, তাহলে তুমি সবার চোখে পড়ে যাবে। আর তুমি সবার চোখে পড়ে গেলে কিন্তু তোমার নিজেরই সমস্যা হবে। তাই বলছি, আর এখন বাসায় চলে যাও। আর কোনো কথা না বলে নীরব গাড়ি চালাতে শুরু করে। আর গাড়ি চালাতে চালাতে নুসরাতের বাসার সামনে এসে নুসরাতকে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে নীরব গোডাউনে এসে সে নিজের প্রস্তুতি নিতে থাকে। আজকে আলী রাস্তা নাই, এখন আর সে কারণেই শহরের যত ছেলে আছে সমস্ত ছেলেকে খবর দেওয়া হয়েছে। আর ছেলেগুলো বিকেলের মধ্যে সবাই ছুটে এসেছে। আর নিজেদের প্রস্তুতি নিয়ে নীরব সন্ধ্যার সময় গাড়িতে উঠে পড়লো। সবাইকে নিয়ে নীরব আসলেও কোন গাড়িতে আছে সেটা কেউই বলতে পারবে না, কারণ সবগুলোই মার্সিডিজ। রাস্তার মধ্যে সারি সারি করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই গাড়িগুলো চলতে শুরু করলো। আর এটা দেখে সকলেই তাকিয়েছিল। এত নামি দামি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, সে কারণে সবাই বুঝে গেছে এটা আর কেউ নয়, নীরব চৌধুরী। নীরব চৌধুরী যাচ্ছে। সবাই নীরব চৌধুরীর নামে জয়ধ্বনি করছে। হঠাৎ করেই নুসরাতের ফোন থেকে নীরবকে কল দিল। নীরব সেই সময় কলটা রিসিভ করলো। ওটা রিসিভ করার পর ওপাশ থেকে নীরবকে বলতে শুরু করলো, আমিও সঙ্গে যাব তোমাদের। তুমি যদি আমাকে সঙ্গে করে না নিয়ে যাও তাহলে আমি যেটা ইচ্ছা সেটাই করব। আমি কোনো কথা শুনবো না। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। নীরব কল কেটে দিল। নীরব কল কেটে দিয়ে একটা প্ল্যান তৈরি করলো, যে প্ল্যানের মধ্যে নুসরাতকে কাজে লাগানো যাবে। নুসরাতের হাত ধরেই তারা ভেতরে প্রবেশ করতে পারবে। নীরব নুসরাতকে সেখান থেকে পিক করলো। নুসরাত নীরবের পাশে বসার পর অনেক খুশি হয়ে গেল। সে তো খুশিতে একদম নাচার মতো অবস্থা। এই প্রথম খুব কাছ থেকে একটা অপারেশন দেখতে পারবে। আর নুসরাত নীরবের সঙ্গে কথা বলছে। নীরব গাড়ি ড্রাইভিং করছিল। আর গাড়ি ড্রাইভিং করতে করতে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। নুসরাত চুপ করে গেল। নীরবের একটা হাত শক্ত করে ধরে ফেলল। নীরবের একটা মুহূর্তে অনেক বেশি ভালো লাগছে। মেয়েটা ভয় পেয়ে নীরবের হাত জড়িয়ে ধরে রেখেছে। গাড়িটা কিছুক্ষণ চলার পর থেমে গেল। গাড়ি থেকে নামার পর নীরব বলতে লাগলো, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবে। এখন তুমি ছাড়া আর কোনো উপায়ও নেই ভিতরে প্রবেশ করার মতো, কারণ চারদিকে বিদ্যুৎ দেওয়া আছে। সামনে আগাতে গেলে আমরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাব। তাই তুমি একা একা সামনের দিকে তো এগিয়ে দাঁড়িয়ে থাকবে। আর তোমাকে দেখে পড়ার নিতে আসবে এমন একটা ভাব করবে যেন তুমি রাস্তা হারিয়ে ফেলেছ। আর ওরা যখনই আসতে শুরু করবে তখনই বলবে ওখান থেকে বের হওয়ার রাস্তাটা কোন দিকে। আর ওরা তোমাকে ভুলিয়ে তাদের আস্থানে নিয়ে যাবে। আর যে জায়গাটা দিয়ে যাবে সেখান দিয়ে যে কোনো একটা চিহ্ন রেখে যাবে। বুঝতে পারছো? কিন্তু আমার তো অনেক বেশি ভয় করছে। ওরা যদি আমাকে নিয়ে অন্য কিছু করে ফেলে তখন আমি কি করব? আর এসব তো আমি কখনো করিনি। আমার অনেক বেশি ভয় করছে। আমি এখান থেকে চলে যেতে চাই। দেখো, সব কিছু আমাদের করা সম্ভব নয়। মাঝে মাঝে কারো না কারো সাহায্য নিতেই হবে। আর আমি জানি তুমি এই কাজটা করবে। আমার জন্য না করে হোক, এই সাধারণ মেয়েগুলোর জন্য তদপক্ষে করবে। আর এখানে প্রায় অনেকগুলো মেয়েকে আটকা রাখা হয়েছে। নুসরাত নীরবকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীরবকে জড়িয়ে ধরার পর নীরবও নুসরাতকে সবকিছু বুঝিয়ে দিল। এরপর নুসরাত সামনের দিকে আগাতে শুরু করলো। কিছু দূর আগানোর পরেই থেমে গেল। অপেক্ষা করতে লাগলো। আর বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর এসে নুসরাতের কাছাকাছি দাঁড়ালো। নুসরাত তাদেরকে বলছে, ভাইয়া, আমি তো এখানে ঘুরতে এসেছিলাম বন্ধু বান্ধবদের সঙ্গে, কিন্তু ওরা আমাকে রেখে চলে যাচ্ছে। ওরা ভেবেছিল যে আমি এখান থেকে ওদের আগে চলে গেছি। এখন আমি জঙ্গলের রাস্তায় হারিয়ে ফেলেছি। আমি কোনো একটা জায়গা দিয়ে বের হতে পারবো? একটু যদি বলতেন। হ্যাঁ, জানো, বলতে পারবো না কেন। চলো, আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসছি। আর তোমার ফিগারগুলো দেখতেই তো মন ভরে যাচ্ছে। মেটুন, চল, বসের কাছে নিয়ে যাই। ছেলেটা নুসরাতকে ধরতে লাগলো। নুসরাত যাওয়ার সময় গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যেতে শুরু করলো। আর এদিকে নীরব নুসরাত এর দেখানো চিহ্ন অনুযায়ী তার লোকজন নিয়ে ভেতরে প্রবেশ করলো। তার ভেতরে প্রবেশ করার পর রিফাতকে নীরব বলতে লাগলো, শোনো, ওরা যেমন চারদিক থেকে বিদ্যুৎ দিয়ে রেখেছে, ওদেরকে মারবো, কোনো পাওয়ারও করবি না। ওরা গোলাগুলিতে পালিয়ে যাবে। তখন ওদের মন এর মধ্যে দিয়ে একটা থাকবে না
যে চারদিকে দিয়ে বিদ্যুৎ দেওয়া আছে, গেলে এখানে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যাবে। আমাদের লোকেরা সবাই সাবধান থাকবেন, কেউ পিছনে যাবেন না, সবাই সামনের দিকে এগিয়ে যাবে, পিছনের এই লাল দাগটা ক্রস করবে না। এই কথা বলে নীরব সামনের দিকে এগিয়ে গেল, আর নীরবের পেছন পেছন সবাই আসতে শুরু করলো। নীরব সবার আগে আগে যাচ্ছে, তার কারণ সবাই একটু বেশি চিন্তায় আছে। যদি রাস্তাটা ভুল হয়ে যায় তাহলে তো নীরবই আগে মারা যাবে, কিন্তু নীরব ছাড়া আগে কাউকে যেতে দেবে না। কারণ নীরবের নিজের অপারেশনের সামনে এগিয়ে না যায় তাহলে বাকিরা তো এমনিতেই পেছনে চলে যাবে, তাই নীরব এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভেতরে প্রবেশ করার পরে নীরবের লোকজন চারদিকে ঘিরে ফেললো। চারদিকে ঘিরে ফেলার পর কিরে, আমি যে ভেবেছিলাম তোরা একটা ফ্যামিলিকে তুলে নিচ্ছিস, কিন্তু এখন তো দেখছি পুরো একটা আইটেম। যাক, তুই ভালো কাজটা করলি। এটাকে এদিকে নিয়ে আয়। এটাকে মনে হয় আমি কোথাও না কোথাও দেখেছি। হ্যাঁ ভাই, আপনি ওনাকে চিনেন? উনি হলেন শফিক চৌধুরীর একমাত্র মেয়ে। তাকে আমরা তুলে এনেছি, তাই আজকে একটু আমাদেরকেও দিয়েন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোদেরকেও দেব। আর চারিদিক থেকে ভালো করে খেয়াল রাখ। আমি এটাকে নিয়ে উপরে যাচ্ছি, বুঝতে পেরেছিস? এদিকে নীরব প্রথমে ফায়ার করলো। ফায়ার করার সময় ওরা প্রস্তুত ছিল না, ওরা সঙ্গে সঙ্গে কয়েকজন মাটিতে লুটিয়ে পড়লো। তারপর করতে করতে আবার সামনের দিকে থেকে গুলি করতে লাগলো আর এগিয়ে যেতে শুরু করলো। এভাবেই অনেকজন মারা গেল। নীরব তাড়াতাড়ি করে পুরোনো বাড়িতে প্রবেশ করলো। সেখানে নুসরাতকে দেখে নীরবের কেমন জানি প্রাণ ফিরে পেল। নুসরাত এসে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। তারপর নীরব নুসরাতকে নিয়ে বের হতে গুলি করতে থাকে। এদিকে আলীকে ধরে নিয়ে যায় নীরবের লোকেরা। নীরব বের হতে ওখানে বোম ব্লাস্ট করে দেয় আর সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। আর এদিকে নুসরাতকে নিয়ে সরাসরি গোডাউনে চলে আসে, আর নুসরাতকে রিফাত কফি এনে দিল। আর নীরব এদিকে নুসরাতকে বলতে লাগলো, নুসরাত, তুমি ছিলে বলেই আজকে এই অপারেশনটা খুব তাড়াতাড়ি শেষ করতে পেরেছি, না হলে কিন্তু এটা অনেকটাই কঠিন হয়ে যেত। আমরা রাস্তা খুঁজে পেতে অনেকটা সময় লেগে যেত। হ্যাঁ, আমি ছিলাম বলেই তো এমনটা হয়েছে, কিন্তু এদিকে যে আমি কতটা ভয়ে ছিলাম সেটা একমাত্র আমি জানি। এখন আমি বাসায় যাব। এখানে নিয়ে এসেছো কেন? আমাকে বাসায় দিয়ে আসো প্লিজ। আমি তোমার এখানে যেতে পারবো না, আমার হাতে অনেক কাজ আছে। আমি রিফাতকে বলে দিয়েছি, রিফাত তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসবে। রিফাত, যা তো। নীরব কয়েকবার বলার পরে নুসরাত রাজি হয়ে গেল। আর এদিকে রিফাত নুসরাতকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসলো, আর নীরব আলীকে বন্দি করে রাখার সেই রুমটার মধ্যে প্রবেশ করলো। আর আলী নীরবকে দেখে ছটফট করতে শুরু করলো। আর তখন নীরব সে আলীকে বলতে লাগলো, কে আমাকে দেখেই তোরে এই অবস্থা, পরে কি করব সেটা দেখছো? তোর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যাক, এখন আসল কথায় আসি। কথাটা হচ্ছে, হোসেন এখন কোন দেশে আছে, তোর সঙ্গে হোসেনের কিভাবে যোগাযোগ হয়, সবকিছু ডিটেলসে আমাকে বল। হোসেন এখন ব্যাংকক আছে, আর ব্যাংকক থেকে টেররিস্ট গ্রুপের সাহায্যে সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে। ওই টেররিস্ট গ্রুপ হোসেনকে সাহায্য করছে এসব করানোর জন্য। আর হোসেন যদি ওদের কাছ থেকে চলে আসে, হোসেন যদি কোনো কিছু করে, তাহলে আর কখনো বাংলাদেশ দেশে ফিরেও তাকাবে না। এই হোসেনের কারণে টেররিস্ট গ্রুপ এরকম করছে। সেটা আমি খুব ভালো করে জানি। হোসেন সাহায্য করছে বলেই টেররিস্ট গ্রুপটা বাংলাদেশের মধ্যে বিস্তার লাভ করছে। হোসেন যদি সাহায্য না করতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না। আজকে হোসেন যদি মারা যায় তাহলে টুরিস্ট গ্রুপ দ্বিতীয় হবার কখনো বাংলাদেশের কথা মাথায় আনবে না। ভাই, আমাকে ছেড়ে দাও। আমি অনেক বেশি ভুল করেছি, অন্যায় করেছি, আমি জানি। তবু আমি তোমার কাছে নিজের জীবন ভিক্ষা চাইছি। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এসব কাজ করব না আমি। তোকে ছেড়ে দেওয়ার কথা তো এটা পরের কথা, এত তাড়াতাড়ি এই কথা বললে তো আর হবে না। এখন বল, ওই মেয়েগুলোকে কোথায় রেখেছিস, যেগুলোকে তোর আন্ডারে থাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস বিভিন্ন জায়গা থেকে? সেগুলোর খবর আমি জানি না। সেগুলো আমার লোকেরা হোসেনের লোকদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছিল। ওরা কোথায় আছে আমি জানি না। আমি এই বিষয়ে বলতে পারবো না। আবারও মিথ্যা কথা বলছিস? আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না। সত্যি করে বল,
যদি না বলিস তাহলে কিন্তু তুই যে ব্যবস্থা করেছিলি এই ব্যবস্থায় তোর জন্য তুলে থাকবে। নীরব ভালোভাবেই বলল, কিন্তু আলী নীরবের কোনো কথারই উত্তর দিল না। বারবার বলছে আমি জানি না। আর সেই জন্য নীরব সে কারেন্টের শক দেওয়ার জন্য মেশিন এগিয়ে নিয়ে আসলো। আর মেশিন এগিয়ে নিয়ে আসার পরে দুইটা তার, একটা পজিটিভ একটা নেগেটিভ, হাতের মধ্যে দিতেই ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর সরিয়েও নিল। সরিয়ে নিয়ে যাওয়ার পর আলী তো দম যাওয়ার মতো অবস্থা। তখন সে বলতে লাগলো, ওই মেয়েগুলো এখন ওখানেই মাটির নিচে বানানো একটা গোডাউনের ভিতর আছে। শুধুমাত্র একদিকে প্রবেশ করা যায়, ওখানে একটা ঢাকনা আছে, আর ঢাকনা খুললেই ওর ভিতরে প্রবেশ করতে পারবে যে কেউ। সঙ্গে সঙ্গে নীরব রিফাত এবং নাফিকে ডাক দিল। রিফাত এবং আফ্রিকার ডাক দেওয়ার পর ওরা দৌড়ে নীরবের কাছে চলে আসলো। নীরবের কাছে আসার পর ওরা দাঁড়িয়ে রইল। তখন নীরব বলতে শুরু করলো, এখনই ওই গাজীপুরের জঙ্গলে যা, গাড়ি নিয়ে, তারপর ওখানে দেখবি যে একটা ঢাকনা আছে, আর ঢাকনাটা খুলে ভিতরে দেখবি ওই মেয়েগুলো আছে। তাড়াতাড়ি যা, ওই মেয়েগুলোর কি অবস্থা এখন আল্লাহ তাআলাই ভালো জানে। দেখবি দক্ষিণ দিকে পুরো বাড়িটা, আর দক্ষিণ দিকে। এই কথা শোনার পর রিফাত এবং নাফি ওখান থেকে চলে গেল। আর ওখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে দুজন মিলেই চলে আসলো গাজীপুরের সেই জঙ্গলে, যেখান থেকে কিছুক্ষণ আগে আলীকে তুলে নিয়ে গিয়েছিল। তারপর এসে একটা ঢাকনা খুঁজে পায়। সেই ঢাকনা উঠাতেই দেখতে পারলো নিচে প্রায় 50টার মতো মেয়ে আছে। মেয়েগুলোর শরীরে তেমন কোনো জামা কাপড় নেই, অবস্থানগ্ন অবস্থায় মেয়েগুলো সেখানেই পড়ে আছে। রিফাত এবং নাফি দুজনেই মেয়েগুলোর দিকে তাকাতে পারছে না, এমন একটা অবস্থা। রিফাত তখন বলতে লাগলো, আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা নীরব ভাই লোক। নীরব ভাই আপনাদেরকে উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। আর আলী সে নিজে নীরব ভাইয়ের হাতে বন্দি আছে। আপনাদেরকে আমরা আপনাদের বাড়ি পৌঁছে দিতে এসেছি। আপনাদের কাছে যা কিছু আছে নিজেকে একটু ঢেকে বাইরে চলে আসুন সবাই। এই কথা শোনার পর সবাই বাইরে চলে আসলো। সবাই বাইরে আসার পরে গাড়িতে উঠে পড়লো। গাড়িতে উঠে কিছু দূর আসতেই মার্কেট থেকে যেটুকু সম্ভব জামা কাপড় ওদের জন্য কিনে দিয়েছে রিফাত। আর সকলকে জামা কাপড় পরে নিল সবাই। দুজনে একটু ধরে দাঁড়িয়েছিল। তারপর সবাইকে নিয়ে আসা হলো গোডাউনে। গোডাউনে নিয়ে আসার পরে সকলের কাছ থেকে ঠিকানা নিতে লাগলো। ঠিকানা অনুযায়ী তাদের লোকজন পাঠিয়ে দিতে লাগলো। এদিকে নীরব সে আবারও বলতে লাগলো, এবার বল, তোদেরকে ভার্সিটি আর কে কে সাহায্য করে? ভার্সিটিতে কার কোথায় এই ড্রাগসের ব্যবসা চলে? সত্যি করে বল, না হলে কিন্তু তোকে এখানেই মেরে ফেলা হবে। ভার্সিটিতে প্রধান অধ্যাপক আমাকে সাহায্য করে থাকে, আর প্রধান অধ্যাপকের সাহায্যে আমি হোস্টেল থেকে মেয়েগুলোকে কিডন্যাপ করে আনতাম। তাছাড়া ড্রাগসের ব্যবসাটা প্রধান অধ্যাপক সে নিজেই দেখে। হোয়াট এ প্ল্যান তোদের! এক একটাকে পুরস্কৃত করা উচিত, কিন্তু আফসোস এটা করতে পারলাম না। সবাই কয়টা গাদ্দার! তোদেরকে তো বাঁশ দিয়ে পিছনে ঢুকিয়ে নদীর উপরে দাঁড় করিয়ে রাখা উচিত, যেন সবাই দেখতে পারে। আর আমি ভাবছি। নীরব তখন গোডাউন থেকে বেরিয়ে নাফিকে নিয়ে সরাসরি চলে আসলো অধ্যাপকের বাসায়। অধ্যাপকের বাসায় আসার পরে সিকিউরিটিকে গুলি করে মেরে ফেললো। নীরব তারপর ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার পর দেখতে পারলো একটা রুম থেকে আলো জ্বলছে। হতে পারে এটা অধ্যাপকের রুম। নীরব সেই রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। আর সেখানে দেখতে পারলো দুইটা অর্ধনগ্ন মেয়েকে নিয়ে শুয়ে আছেন অধ্যাপক। অধ্যাপক নীরবকে দেখে বলতে শুরু করলো, নীরব, তুমি এখানে কি করে সম্ভব? কে আছিস? নীরবকে ধরে ফেল। ওরা দুজন যেন এখান থেকে বের হয়ে না যেতে পারে। আমি আপনার কাছে এসেছি, আপনি অথচ আমাকে ধরে ফেলার কথা বলছেন। কেউ তো আসবে না আমাকে ধরার জন্য। তা আপনি তো খুব ভালো আনন্দে আছেন মনে হচ্ছে, হোস্টেলের মেয়েগুলোকে দিয়ে এরকম কাজ করাচ্ছে। আমাকে কোনো কিছু করতে পারবি না তুই। আমি যদি আগে বুঝতে পারতাম যে তুই সেই নীরব চৌধুরী, তাহলে কখনো তোকে আমার ভার্সিটিতে আসতে দিতাম না। তার আগেই তোকে মেরে ফেলতাম। আমার ভুল ছিল সবচেয়ে বড় এটাই, আর এটার জন্যই রফিক আলীর আজকে এই অবস্থা হয়েছে। বাহ, ব্যাগপত্র দেখা যায় গুছিয়ে রাখা হয়েছে। আজকে মনে হয় রাত 10টা করে ফ্লাইট ছিল। যাক, অনেক তাড়াতাড়ি চলে আসলাম। তা অধ্যাপক সাহেব, আপনার আনন্দ ফুর্তি করে শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? আমি কি আপনার জন্য ওয়েট করে থাকবো? তুই আমাকে এখনো ভালোই ভালো ছেড়ে দে। হোসেন কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না।
তোকে হারামির মতো মারবে, সে দেশে ফিরে আসবে। আর ওই যে তোমার মা বাবা টাকা পাঠায় পড়াশোনা করার জন্য, আর তোমরা পড়াশোনা না করে এরকম একটা লোকের সঙ্গে ভগ্ন অবস্থায় বিছানা শুয়ে আছো। তোমাদের সতীত্ব দিয়ে দিচ্ছ, তোমাদের মধ্যে কি একটু সেন্স কাজ করে না যে তোমরা ভুল করছো না সঠিক করছো? একে তো তোমরা নিজেদেরকে ঠকাচ্ছ, তোমাদেরকে যারা বিয়ে করবে তারা ঠকবে স্বামীর হক কি জন্য অন্য লোকের কাছে দিয়ে দিচ্ছ। পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, পরিবারের পাশে দাঁড়াবে, আর সেখানে কিনা কটা টাকার জন্য তোমরা এরকম কাজে লিপ্ত হয়ে গেছো। ওর কথায় রাজি হয়েছে, তোমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমরা ইউনিভার্সিটি চলে যেতে পারতে, আরও অনেক পথ অবলম্বন করতে পারতে, কিন্তু তোমরা নিজেদেরকে বেরিয়ে দিয়েছো। তোমাদেরকে আর কি বলবো, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমি লোভে পড়ে গিয়েছিলাম নীরব ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক অনেক অন্যায় করেছি, মাপ চাওয়ার মতো মুখ আমার নেই, তবুও আমাকে আমার জীবন ভিক্ষা দাও। তুই এত এত পাপ করেছিস যে তোকে যদি ক্ষমা করে দেই তাহলে সাধারণ মানুষ আমাকে ভুল বুঝবে, আর তোর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তুই হলো একমাত্র সবচেয়ে বড় শাস্তি। নীরব আর কোনো কথা না বলে অধ্যাপককে গুলি করে দিল। পরপর কয়েকটা গুলি করতে অধ্যাপক ছটফট করতে করতে সেখানেই মারা গেল। আর অধ্যাপক মারা যাওয়ার পরে মেয়েগুলো মাথা নিচু করে চলে গেল। মেয়েগুলো হয়তো তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। তারপর নীরব সেখান থেকে চলে আসলো, আর গোডাউনে আসার পর আলীকে অনেক কষ্ট দিয়ে মারা হলো। এভাবেই পার হয়ে গেল বেশ কয়েকটা দিন। দেশের মধ্যে এখন শান্তি বিরাজ করছে। নীরব খুব ভালোভাবেই তার দিনগুলো কাটাচ্ছে। নীরব বিকাল বেলায় বারান্দায় দাঁড়িয়ে নুসরাতের সঙ্গে কথা বলছিল, আর নুসরাত তখন বলতে লাগলো, এখন তো সবকিছু স্বাভাবিক রয়েছে, তবে হোসেন যে কখন আবার চলে আসে, কখন যে আবার দেশের মধ্যে আতঙ্ক বিরাজ করে, সেটাই তো এখন ভয়ের কারণ যে কোনো সময় হোসেন অ্যাটাক করতে পারে। হ্যাঁ সেটাই তো, এখন আমি চিন্তা করছি হোসেন যে কোনো সময় অ্যাটাক করতে পারে, আর আমার সঙ্গে না পারলেও জনগণের বেশ অনেক ক্ষতি করতে পারে। তাই আগে থেকে সাবধান থাকতে হবে। আচ্ছা এসব কথা বাদ দাও, এসব চিন্তা তোমার করতে হবে না। এসব চিন্তা করে তুমি তোমার নিজের শরীরের অবস্থা আরও খারাপ করে ফেলবে। তা আমাকে নিয়ে মনে হয় আপনার অনেক চিন্তা, তাই না? অনেক তো বলেছিলেন যে আপনার সঙ্গে আমার যাবে না, আমি যেন আপনাকে ভুলে যাই, আরও অনেক অনেক কথা বলেছিলেন। তা এখন ঠিক আছে চলে যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি? তুমি যদি আমাকে ছাড়া থাকতে পারো আমার তাতে কোনো আপত্তি নেই। যদি বলো তাহলে আমি নিজে অন্য কারোর সঙ্গেই তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। দেখো, সব সময় ফাজলামো ভালো লাগে না, কিন্তু এরকম ফাজলামো করবে না আমার সঙ্গে, একদম করবে না, একদম খুন করে ফেলবো আমি। কি আসবো তোমার এখানে? আমি আসলে তো বুঝতেই পারছো কি করব তোমাকে। না এখন আসার কোনো প্রয়োজন নেই, রাস্তায় বের হওয়ার কোনো দরকার নেই। তোমার এমনিতে রাস্তাঘাট বেশি একটা ভালো নয়। তা ম্যাডাম আমার তো একটা জিনিস ইচ্ছে করছে। বুঝতে পারছি আপনার যে কি ইচ্ছে করছে, তবে নিজের ছাত্রীর কাছে আপনার ইচ্ছের কথাটা বলতে লজ্জা লাগে না আপনার? লজ্জাটা কেন লাগবে? এরকম বউ পেলে তো নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা এখন রাখলাম, আমি কিছু কাজ করব। আমার ল্যাপটপ বেশ কিছু কাজ বাকি আছে, একটা হিসেব করতে হবে। নতুন একটা হাসপাতালের জন্য প্ল্যান করেছি, এখানে একটা সময় দেওয়া লাগবে। আমি রাতে কল দেব। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমি তাহলে ঘুমিয়ে পড়ি, আর সন্ধ্যার সময় কল দিয়ে আমাকে জাগিয়ে দিও। আল্লাহ হাফেজ, লাভ ইউ। আর যদি কল দিয়ে না উঠিয়েছো না, পরে কিন্তু তোমার খবর করব। তারপর নীরব কল কেটে দিয়ে তার নিজের কাজ করতে লাগলো। আর এভাবেই বেশ কিছুদিন সময় পার হয়ে গেল। হঠাৎ করেই নীরবের ফোনটা বেজে উঠলো। নীরব কলটা রিসিভ করলো, আর কলটা রিসিভ করেই নীরব ওপাশ থেকে বলতে শুরু করলো নীরবকে, কিরে নীরব চৌধুরী, অনেক তো কাজ করেছিস, আমার অনেক কিছুই ধ্বংস করেছিস, কিন্তু এখন পর্যন্ত নিজের হুবহুটাকে ঠিক করে রাখতে পারলি না। অবশেষে তাকে কিডন্যাপ করতেই হলো। ভেবেছিলাম তুই তোর বউকে অনেকটা সিকিউরিটি দিয়ে রাখবি, তোর কাছাকাছি রাখবি, কিন্তু এভাবে যে একা একা থাকবে এটা সত্যি অবাক করা ঘটনা। নুসরাতের মা বাবা সবাইকে তুলে নিয়েছে। আমি যদি নুসরাতকে পেতে চাস তাহলে আমার কাছে তাড়াতাড়ি চলে আয়, না হলে কিন্তু নুসরাতের এমন একটা অবস্থা করবে যে তুই কল্পনা করতে পারবি না। নুসরাতকে ধর্ষণ করে সব কিছু ছিঁড়ে রাস্তার মধ্যে নগ্ন ফেলে রাখবে। আমি কতটা খারাপ এটা তুই ভালো করেই জানিস। আরামি বাচ্চা, তোর দিন ফুরিয়ে আসছে। আমি যতদিন তোর এই জন্য অপেক্ষা করছিলাম, আর আমাদের দেশে এসে অনেক বেশি ভুল করেছিস।
যতদিন পর্যন্ত ব্যাংকে ছিলি ততদিন পর্যন্ত নিজেকে সুরক্ষিত রেখেছিলি। এবার দেশে এসে গেছিস, এখন বুঝতে পারবি এই নীরব চৌধুরী কি জিনিস। এই বলে নীরব কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পর তার লোকজনকে কল করলো। বাংলাদেশের আনাচে কানাচে যত লোকজন রয়েছে সবাইকে 20 মিনিটের মধ্যে তার সামনে দেখতে চাই। এ কথা বলে নীরব রিফাতের কাছ থেকে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পর নীরব তাড়াতাড়ি করে বের হয়ে গোডাউনে চলে আসলো। গোডাউনে আসার পর দেখতে পারলো অনেক ছেলেরা এসে অলরেডি তারা এসে দাঁড়িয়ে আছে। সবাইকে তাদের মতো প্ল্যান বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে। 10 মিনিটের মধ্যেই নীরবের গোডাউন থেকে তারা গাড়ি নিয়ে আর একটা ব্যাগ নিয়ে যেতে শুরু করলো। যেতে যেতে সে নাফিকে কল দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। প্রায় 30 মিনিট পর সেই গাজীপুরের জঙ্গলে পুরো বাড়ির সামনে সেখানে গাড়ি থামলো। গাড়ি থামানোর পরে সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কয়েকজন এসে নীরবের হাত বেঁধে গোডাউনের ভেতরে নিয়ে গেল। গোডাউনের ভেতরে নীরব যাওয়ার পর দেখলো নুসরাত এবং তার মা বাবাকে বেঁধে রেখেছে চেয়ারের সঙ্গে। নুসরাত নীরবকে দেখে ওদেরকে বলতে লাগলো, বলেছিলাম না নীরব চলে আসবে, শুধুমাত্র কয়েক মিনিট অপেক্ষা কর। নীরব চলে এসেছে। এবার হোসেন তুই বুঝবি কত ধানে কত চাল। এই দেশে এসে এসব অপকর্ম করা তোর জন্য মানায় না। সে পর্যন্ত নীরবের মতো মানুষ বেঁচে আছে, সে পর্যন্ত পুরো 18 কোটি মানুষ নীরবের উপর এখন নির্ভর করে। পুরো 18 কোটি মানুষ শান্তিতে ঘুমাতে পারে এই শুধুমাত্র নীরবের জন্য। নীরব একটা ডাক দিলে বাংলাদেশের আনাচে কানাচে যত লোক রয়েছে সকলে নীরবের এক কথায় চলে আসে, যে কিনা খালি পকেটে কোটি কোটি টাকা ডিল করে থাকে আন্ডারওয়ার্ল্ডে। অনেক কথা বলেছিস, এবার কথা বলা বন্ধ কর। আমি তোকে তো চেয়েছিলাম সে সময় বিছানায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোকে বিছানায় নিয়ে গেলে চলবে না। তোর মা বাবার সামনে তোর সঙ্গে আমি অসভ্যতা আমি করবো। তোর মা বাবা বুড়ো বয়সে দেখুক তার মেয়ের সঙ্গে আমি কিরকম করতে পারি। যে পর্যন্ত নীরব বেঁচে আছে সে পর্যন্ত, নীরবের দেহে প্রাণ আছে না চলে যাওয়া পর্যন্ত, সে পর্যন্ত আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করি না। আমি এখন তোকে নিয়ে চিন্তা করছি। নীরব তার ভালোবাসাকে কিভাবে রক্ষা করবে সেটা নীরব খুব ভালো করেই জানে। তুই যতই কথা বলিস না কেন কোনো লাভ হবে না। নীরব তখন হোসেনের লোকজনকে মারতে শুরু করলো। আর হোসেনের লোকজন নীরবের কাছে মার খেয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই হোসেন পিস্তল ত্যাগ করলো নুসরাতের দিকে, আর সঙ্গে সঙ্গে নীরব মারামারি বন্ধ করে দেয়। তখনই হোসেনের লোকজন নীরবকে ধরে ফেললো আর নীরবকে ধরে ইচ্ছে মতো মারতে শুরু করলো। নীরবের নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসলো। আর যখনই নীরবের মুখ দিয়ে ফায়ার করতে বললো তখনই চারদিক থেকে যাকে যাকে গুলি করতে পাচ্ছে গুলি করতে শুরু করলো। নীরবও উঠে নুসরাতের হাতে বাঁধন খুলে দেয় আর নুসরাতের হাতে একটা পিস্তল দিয়ে দেয়। নুসরাতের হাতে পিস্তল দেওয়ার পর নুসরাত ওদেরকে গুলি করতে থাকে। এদিকে নীরব আবারও নুসরাতের বাবা মাকে মুক্ত করে দেয়, তাদেরকে সরিয়ে নিয়ে যায় নীরব। নীরব গুলি করতে করতে প্রায় সব লোকগুলোকেই মেরে ফেলেছে। হোসেন সে সময় বুঝতে পারলো তার সময় শেষ হয়ে আসছে, তাই হোসেন পালাতে শুরু করলো, কিন্তু সেটা নুসরাতের চোখে পড়ে গেল। নুসরাত হোসেনকে একটা লাথি মারলো। লাথি মারতেই হোসেন মাটিতে পড়ে গেল। তখন নীরব এসে বুকের উপরে পাড়া দিল। বুকের উপরে পা দিয়ে বলতে লাগলো, আজকে থেকে বাংলার মানুষগুলো রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারবে। আজকে থেকে অন্ততপক্ষে মানুষগুলো এটা বলতে পারবে যে আর কোনো বোম ব্লাস্টের ভয় নেই, আর কেউ রাতের বেলা ঘুমন্ত অবস্থায় বোম ব্লাস্টে করবে না, আর কোনো মানুষ আতঙ্কে থাকবে না। এতদিন শুধুমাত্র মানুষগুলো ঘুমাতে পারছিল না, এই সমস্যা থেকে পুরো অখ্যাত করা হলো না। আমার হাতেই তোকে মরতে হবে। ভাই আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বেশি ভুল করেছি। চল আমরা দুজনে মিলে ব্যবসা করি। আমি আর কখনো মানুষের ক্ষতি করব না, আর কখনো টেররিস্ট গ্রুপের সঙ্গে আমি সাহায্য করব না, ওদের সঙ্গে যোগাযোগ রাখবো না। আমি এখন থেকে মানুষের কল্যাণে কাজ করব। আমি তোর সাথে থাকতে চাই, প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তুই যদি মানুষকে বলিস তাহলে মানুষ আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ এটা ঠিক, আমি যদি মানুষের সামনে গিয়ে বলি যে তুই ভালো হয়ে গেছিস, সাধারণ মানুষগুলো এই আমার কথা ঠিকই শুনতে পারবে, কিন্তু আমি এটা কখনোই করবো না, কারণ তোর মতো আমি বেঁচে থাকার কোনো অধিকার নেই।
তুই নারীগুলো শান্তিতে থাকতে পারছিস না। প্রতিটা মেয়ে তার নিরাপত্তায় ভুগেছিল। মেয়েগুলো শান্তিতে চলাফেরা করতে পারতো না, শুধুমাত্র তোর জন্য মেয়েগুলো ঠিকমতো ভার্সিটিতে কলেজে যেতে পারতো না। হোস্টেলের মেয়েগুলো সারাক্ষণ ভয় থাকতো যে কখন তাদেরকে তুলে নিয়ে যাবে। তুই যাদেরকে শেষ করে দিয়েছিল, তাদেরকে বিক্রি করে দিয়েছি, ওরাও তো কারো না কারো আপন ছিল। কেন এমনটা করতে গেলে? আমি টাকার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে এসব করেছি। আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর সঙ্গে থাকতে চাই, তোর সঙ্গে থেকে মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমাকে মারিস না, আমি বাঁচতে চাই। তুই শেষ পর্যন্ত নুসরাতকে মারলি। নুসরাত হলো আমার পরিচয়। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আমার বাবাকেও তো হত্যা করেছি। তোরা এক একটা দাদা। আমি ভেবেছিলাম তোর বাবাকে হত্যা করে আমি ক্ষমতায় বসবো, কিন্তু আমি জানতাম না যে তুই নীরব চৌধুরী। আমার বাবার একজন ফাইটার রেখে গেছে, আর আমার বাবা খুব ভালো করেই জানতো তার ছেলে কেমন হবে। এখন বিদায় নেওয়ার পালা তোর। তোর সাথে যারা যারা ছিল সবাইকে উপর পাঠিয়ে দিয়েছি। তুই সবার লাস্টে আসছিস, দেখা। এই বলে নীরব গুলি করে দিল। আর গুলি করে দেওয়ার পর ছটফট করতে করতে সেখানেই হোসেন মারা গেল। আর তখনই নুসরাত এসে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর সবাই এদিকে তাকিয়েছিল। এই জন্য নীরব কিছুটা লজ্জা পেয়ে যায়। তারপর নুসরাতকে নিয়ে সরাসরি নীরবের বাসায় চলে আসে। ধুমধাম করে নীরব এবং নুসরাতের বিয়েটা হয়ে যায়। আর নীরব দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। ভেতরে যেতে অনেক ভয় লাগছে, কারণ ভেতরে যে মানুষটা বসে আছে, মানুষটা অত্যন্ত রাগী একটা মানুষ। কেমন জানে আজকে অন্যরকম লাগছে, প্রতিদিনের থেকে একটু ভিন্ন নীরব। ভয়ে ভয়ে বাসর ঘরে প্রবেশ করলো। তার বাসর ঘরে প্রবেশ করার পর সামনের দিকে তাকিয়ে দেখতে পারলো নতুন বউ বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে, লাল বেনারসি পরেছে। নীরব তার পাশে বসলো। তার পাশে বসার পর যখন ঘোমটা তুলতে যাবে, তখন নুসরাত নিজেকে বলতে লাগলো, সামান্য ঘুমটা তুলতে গিয়ে এতটা সময় নিতে পারে, সেটা সত্যি অবাক করা। কারণ আপনি এত শক্ত একটা মানুষ, আর এখানে এসে এত ভয় পাচ্ছেন কেন স্যার? জানি না, খুব বেশি নার্ভাস লাগছে। আসলে প্রথমবার বিয়ে করেছি তো, তার জন্য হয়তো এমনটা লাগছে। পরবর্তী সময় আবার বিয়ে করব, তখন আর এমন লাগবে না। কি বললে তুমি আরেকটা বিয়ে করবে? মানে আরেকবার যদি বিয়ের কথা বা নাম নিয়েছো না, তোমাকে বাসরাতে আমি খুন করে ফেলবো। তোমার সাহস কি করে হয় এরকম একটা সুন্দরী স্মার্ট বউ থাকতে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাও? আরে আমি তো তোমাকে রাগানোর জন্য বলেছি। তা অনেকদিন তো ওয়েট করেছি তোমাকে কাছে পাওয়ার জন্য। তা এখনো কি দূরে দূরে বসে থাকবে, নাকি একটু কাছে আসবে? বংশের বাতি তো জ্বালাতে হবে নাকি? নুসরাত নীরবের মুখে এই কথা শুনে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর নীরবও শক্ত করে জড়িয়ে ধরলো। আর কিছুক্ষণ পরে নীরব নুসরাতের ঠোঁট জোড়া দখল করে নিল। 5 মিনিট পর ছেড়ে দিল। তখন নুসরাত বলতে লাগলো, এভাবে কি কাউকে কিস করে? আর একটু হলেই তো আমি উপরে চলে যেতাম। তুমি তো আমাকে মারার জন্য প্ল্যান করেছো। এই কথা বলার পরে নীরব নুসরাতকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর নুসরাতও লজ্জা পেয়ে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবেই দুজন মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবে না হয় থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।